হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তাপগতিবিদ্যার চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটা সিকিউ সলভ করব। তো সলভ করার আগে আমি সমষ্ণ প্রক্রিয়া আর ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফ সম্পর্কে বা কাজটা সম্পর্কে আবার একটু আলোচনা করে নিচ্ছি। তো আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ার অর্থটা কি? সমষ্ণটার অর্থ হচ্ছে যে যেখানে তাপমাত্রাটা সমান থাকবে, উষ্ণতাটা সমান থাকবে এই প্রক্রিয়া। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকবে। ওকে, সিমিলারলি আমরা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে স্থিরটা কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তাপ স্থির থাকবে, তাপমাত্রার পরিবর্তনটা হবে। তার মানে এখানে স্থিরটা হচ্ছে তাপ। ওকে, তো সমষ্ণ প্রক্রিয়ার সাথে যদি আমরা বাকি যে দুইটা চলক আছে একটা গ্যাসের বাকি যে দুইটা চলক আছে, যে পি আর ভি, মানে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক করতে চাই, তাহলে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকার ফলে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন এই ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা যদি উঠাই দিতে চাই, তাহলে এটা হবে পি ভি ইকুয়াল একটা ধ্রুবক আসবে কে। আচ্ছা, রুদ্ধতাপীয়র ক্ষেত্রে যদি আমরা এই প্রক্রিয়াটার সাথে মিল রেখে কিছু একটা করতে চাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আর সমষ্ণ প্রক্রিয়াটা কিন্তু কাইন্ড অফ একই টাইপের, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পার্থক্যটা কি? সমষ্ণ প্রক্রিয়ার যে লেগটা, এই লেগটা কেমন দেখতে হবে? সমষ্ণ প্রক্রিয়া যেহেতু ব্যস্তানুপাতিক, আর এখানে যদি আমরা পিভি লেগটা গ্রাফটা আঁকার চেষ্টা করি, এদিকে যদি y অক্ষ বরাবর পি যাই আর হচ্ছে x অক্ষ বরাবর ভি ধরি, তাহলে দেখো তো কি হচ্ছে, যে আমরা যদি P1 এখানে চিহ্নিত করি, এটা হচ্ছে P2, এখানে হচ্ছে V1, এটা হচ্ছে V2। তাহলে আমরা কি জানি, যদি আমরা ভিটা বাড়াই তাহলে আমাদের পি এর মানটা কি হবে? কমে যাবে, রাইট? তাহলে আমরা যদি এখানে V1 থেকে V2 তে যাই, অর্থাৎ আমাদের আগে আদি অবস্থান ছিল এটা, পরবর্তীতে আমাদের অবস্থান হচ্ছে এটা, তাহলে আমাদের পি এর মানটা কি হবে? দেখো তো, V1 এর জন্য আমাদের পি এর মানটা কত ছিল? P2 ছিল না? কারণ এখানে চাপটা বৃদ্ধি ছিল, আয়তনটা কমতি ছিল। এটাই তো আমাদের হচ্ছে এই ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যখন আমরা V1 থেকে V2 তে যাচ্ছি, তখন আমাদের চাপের পরিমাণটা কি আসতেছে? চাপের পরিমাণটা কমে যাবে না? তার মানে P1 এ চলে আসবে না চাপের পরিমাণ তখন? তাহলে আমাদের আদি অবস্থান ছিল এখানে, পরবর্তী অবস্থান এখানে। গ্রাফটা যদি আমরা চিহ্নিত করি, গ্রাফটা আমাদের এমন একটু কার্ভ টাইপের গ্রাফ আসবে, এটা আমরা জানি অলরেডি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়? গ্রাফটা এই যে কার্ভ, এর থেকে একটু সামান্য পরিমাণ সোজা হয়। তো কি পরিমাণটা সোজা হবে? এই পরিমাণটা হচ্ছে গামা পরিমাণ। আর গামা হচ্ছে গ্যাসের উপর ডিপেন্ড করে, যে কত পারমাণবিক হচ্ছে গ্যাসের ক্ষেত্রে গামার মানটা নির্ধারণ করে। যেমন হচ্ছে আমরা যদি দেখি যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কত চলে আসে? গামার মানটা হচ্ছে 1.67। এটা একটু মুখস্থ রাখতে হবে। দুই পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা চলে আসে 1.40। আচ্ছা, থ্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা চলে আসবে 1.33। ওকে, তাহলে এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বুঝে গেলাম যে গ্রাফটা একটু সোজা হবে। তাহলে আমরা যদি এই পিভি এর মধ্যে সম্পর্ক উপস্থাপন করতে চাই, সেম যে ব্যস্তানুপাতিক, কিন্তু একটা গামা থাকবে, কোথায় থাকবে? ভি এর পাওয়ার হিসেবে। তাহলে পি সমানুপাতিক চিহ্ন 1/v টু দি পাওয়ার গামা। তাহলে এখন যদি এটা আমরা সিম্পলিফাই করি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল, এই সমান চিহ্ন আনতে গেলে একটা ধ্রুবক কে আমাদেরকে আনতে হবে। তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় গ্রাফটা কি হবে? সেম প্রসেস। আমরা যদি এই বরাবর ভি নেই, এই বরাবর হচ্ছে পি নেই, তাহলে গ্রাফটা একটু সোজা হবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, এখন এই মানগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এই তিনটা মান কোন পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কত হয়, কারণ ম্যাথ করার ক্ষেত্রে আমাদের বারবার এইগুলো লাগবে। ম্যাথ, এমসিকিউ, তাপগতিবিদ্যার এইগুলো আমাদের বেশি করে লাগবে। আচ্ছা, এখন যদি আমরা সিকিউ এ চলে আসি, তাহলে উদ্দীপকটা দেখতে পাচ্ছি যে একটা পাত্র আছে এবং এই পাত্রের মধ্যে 2 মোল গ্যাস আছে, আর এটা তাপমাত্রা আছে 30°C। আর আমাদের নিচে লেখা আছে যে উপরের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ এবং পরে দ্রুত 3 গুণ করলে তাপমাত্রা বৃদ্ধি পেল 197.83°C। এখানে জাহিন দাবি করলেও পাত্রের গ্যাস হিলিয়াম। আচ্ছা, তো এখানে আমরা দুইটা ধাপ দেখতে পাচ্ছি, কিন্তু একটা আছে যে চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ হয় আর পরে দ্রুত 3 গুণ হয়। তো আরেকটা কথা এখানে আমি বলে দেই, যে হচ্ছে ধীরে ধীরে বলতে কি বোঝায়? ধীরে ধীরে বলতে বোঝায় যে সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, ধীরে ধীরে কথার অর্থ যখন থাকবে, তখন আমরা বুঝে নিব যে এই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আর যখন দ্রুত বা হঠাৎ কিছু বলবে, যে দ্রুত বৃদ্ধি পেলো বা দ্রুত হ্রাস পেলো, অথবা দ্রুত হঠাৎ বৃদ্ধি পেলো হঠাৎ হ্রাস পেলো, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, তাহলে এখানে আমাদের গ নাম্বার যে কোশ্চেনটা, সেটা কি বলছে? আমরা ক খ পরবর্তীতে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক আলাদা আকারে সলভ দিব। আমরা এখন শুধু গ আর ঘ সলভ করার চেষ্টা করব।
তাহলে এখানে আমাদের বলছে যে উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় করো। তো প্রথম ক্ষেত্রে মানে কি, ওই যে গ্যাসের চাপ প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ হলো। তাহলে এখানে দেওয়া আছে কি কি, এখানে দেওয়া আছে কি কি, এটা আমরা আগে লিখে ফেলি যে মোল সংখ্যা দেওয়া আছে n এর মান যে 2 মোল। এখানে আমাদেরকে বলছে কৃত কাজ নির্ণয় করতে। তো সমষ্ণ প্রক্রিয়া যেহেতু ধীরে ধীরে আমরা বুঝতেই পারছি, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা কত, W ইকুয়াল nRT ln V2/V1। এই জন্য আমরা nটা লিখে নিলাম। আর হচ্ছে n দেওয়া আছে, তারপরে আমাদের তাপমাত্রা দেওয়া আছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। এটা কেলভিনে নিতে গেলে আমরা 30 প্লাস 273 যোগ করব, তাহলে 30 এর সাথে 273 যোগ করলে হয় 303 কেলভিন। ওকে, আর কি দেওয়া আছে আমাদের, আমাদের হচ্ছে আর লাগবে হচ্ছে গ্যাস মোলার গ্যাস ধ্রুবক আর এর মান, আর এর মানটা কত 8.314 জুল পার মোল পার কেলভিন। আর কি দেওয়া আছে, চাপের কথাটা কিন্তু বলা আছে এখানে, চাপ P1 কত, চাপ P1 ধরলাম হচ্ছে P, মানে মান দেওয়া নেই কিন্তু আমাদের ক্লু দেওয়া আছে যে চাপ প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ হয়। তাহলে P2 এর মানটা কি হবে বলতো, P2 এর মানটা 2P হবে না, কারণ হচ্ছে ধীরে ধীরে দ্বিগুণ হচ্ছে, তার মানে আগে যে চাপ ছিল তার তুলনায় পরবর্তী যে চাপটা, চূড়ান্ত চাপটা, এটা দ্বিগুণ। তাহলে এখন আমাদের বের করতে হবে যে W সমান ওয়াট। এখানে আমরা লিখে নিব যে আমরা জানি ধীরে ধীরে চাপ ধীরে ধীরে পরিবর্তন পরিবর্তন হয়। কোন প্রক্রিয়া পরিবর্তন হয়, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ W সমান আমরা জানি nRT ln V2/V1। এখানে আমাদের কিন্তু V এর মানটা দেওয়া নেই, আমাদের কি দেওয়া আছে, P এর মানটা দেওয়া আছে। তার মানে আমরা P এর মানটাও ইউজ করতে পারি, কিন্তু এখানে V2/V1 দেওয়া আছে। তো V2/V1 এটার সাথে আমাদের P এর সম্পর্কটা কি, ব্যস্ত আনুপাতিক না? তাহলে V2 উপরে আছে, তার মানে এই সাইডে কি হবে, এর সাথে ব্যস্ত আনুপাতিক সম্পর্ক রেখে P1 আসবে, আর নিচে কি আসবে, P2 আসবে। তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ফর্মুলাতে আমরা শিখছি ভি দিয়ে, আয়তন দিয়ে, কিন্তু আমাদের যদি চাপের পরিবর্তনে দেয় তাহলেও কিন্তু কোনো টেনশনের কারণ নাই, কারণ আমরা জানি এদের মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। ওই হিসেবে হিসাব করে নিলেই আমরা এই V2 আর V1 এর জায়গায় চাপের মানটা বসাইতে পারবো। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি nRT ln V2 এর জায়গায় কি আসবে, P1 আসবে, আর V1 এর জায়গায় আসবে P2। ওকে, তাহলে এখন আমরা হিসাব করে ফেলি কাজের মানটা। n এর মান কত দেওয়া আছে 2 মোল, আর হচ্ছে আর এর মানটা আছে 8.314, টি এর মান কত দেওয়া আছে, টি এর মান হচ্ছে 303, আর লন পি এর মান আছে হচ্ছে P1 এর মান P, আর P2 এর মান হচ্ছে 2P। তাহলে এখান থেকে কিন্তু আমাদের P কাটা যাবে, থাকবে হচ্ছে লন হাফ। ওকে, তো এখানে এটাকে আমরা ক্যালকুলেশন করি, 2 ইন্টু 8.314 ইন্টু 303, এটা আসলো, সাথে আমরা গুণ দিব হচ্ছে লন হাফ, লন হাফ। এখন আমরা দেখতে পারতেছি যে কাজের মানটা কিন্তু ঋণাত্মক আসতেছে। তো ঋণাত্মক কেন আসবে, তাহলে আমরা আগে বসাই দিই, তারপরে আমি ব্যাখ্যাটা দিচ্ছি যে -3492.27 জুল, যেহেতু কাজের একক হবে জুল। তো দেখো এখানে কাজের মানটা ঋণাত্মক আসছে, তার মানে এই প্রক্রিয়াটা সমষ্ণ। সমষ্ণ প্রক্রিয়ার আবার দুইটা ধাপ আছে, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার প্রসারণ, আর একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার সংকোচন। তাহলে এই প্রক্রিয়াটা কোনটা, ঋণাত্মক যেহেতু, তার মানে এটা নিশ্চয়ই সংকুচিত হচ্ছে। অতএব আমরা এখানে লিখে দিতে পারি যে ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, ঋণাত্মক চিহ্ন দ্বারা সমষ্ণ সংকোচনে কৃত কাজ বোঝায়, সংকোচনে কৃত কাজ প্রকাশ করে। এই চিহ্নটা, মাইনাস চিহ্নটা কিন্তু কাজের ক্ষেত্রে না, কাজ কি কখনো ঋণাত্মক বা ধনাত্মক হয়, মানে ঋণাত্মক হয়, কাজ কিন্তু সবসময় ধনাত্মকই হবে। তো সেটা হচ্ছে চিহ্ন দ্বারা কি বোঝায়, যে হচ্ছে কম কাজ হয়েছে বা বেশি কাজ বা সংকোচন বা প্রসারণ হয়েছে, এগুলা বোঝায় আর কি। তো যেহেতু ঋণাত্মক, তার মানে ঋণাত্মক দ্বারা বোঝাচ্ছে যে এখানে সংকোচনটা হয়েছে। ওকে, তাহলে টোটাল সংকোচন হয়েছে, তার মানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, করে বোঝা গেছে। এখন আমরা ঘ নম্বরের দিকে যাই। আমাদের কি বলছে, উদ্দীপকের আলোকে জাহিনের দাবি সঠিক ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। তো জাহিনের দাবি কি ছিল, জাহিন দাবি করলো যে পাত্রের গ্যাস হিলিয়াম। তার মানে এই যে দুইটা প্রক্রিয়া হলো, এই দুইটা প্রক্রিয়ার পর জাহিন দাবি করতেছে যে পাত্রে যে গ্যাসটা আছে, এই গ্যাসটা হচ্ছে হিলিয়াম। তো আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে গ্যাসটা হিলিয়াম কিনা। তো আমরা কিভাবে প্রমাণ করব, যেহেতু দুইটা প্রক্রিয়া আছে, সমষ্ণ
আর রুদ্ধতাপীয়, তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা থেকে দেখবো যে গামার মানটা কত। হিলিয়াম যেহেতু একটা এক পারমাণবিক গ্যাস, তো হিলিয়ামের ক্ষেত্রে গামার মানটা কত আসবে? হিলিয়ামের ক্ষেত্রে গামার মানটা কিন্তু আসবে 1.67। তো আমাদের এটা প্রমাণ করতে হবে যে 1.67 হয় নাকি মানটা, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো। এটা আরেকভাবে আমরা চাইলে প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে কি বলে পারমাণবিক ভরের মানটা নির্ণয় করে। তো পারমাণবিক ভরের মানটা নির্ণয় করতে গেলে এখান থেকে একটু বেশি আমাদের হচ্ছে ধাপ অনুসরণ করতে হবে, বা একটু টাইমটা বেশি লাগবে, বেশি বড় হবে। এই জন্য এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, যেহেতু এখানে আমাদের ক্লু দেওয়াই আছে, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এটা সলিউশন করার চেষ্টা করবো। এটা হচ্ছে ঘ নম্বর। তো আমরা কি জানি যে দ্বিতীয় ক্ষেত্রে চাপটা এখানে কি হয়েছে? চাপটা দ্রুত পরিবর্তন হয়েছে না? দ্রুত পরিবর্তন চাপ দ্রুত পরিবর্তন হয়ে কত গুণ হয়েছে? 3 গুণ। 3 গুণ করলে প্রক্রিয়াটি কি হবে? প্রক্রিয়াটি রুদ্ধতাপীয়। ওকে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে আমাদের কি কি ইনফরমেশন গুলো লাগবে সেটা আমরা লিখে নিই। এটা হচ্ছে T1। আচ্ছা, এখানে আমাদের কিন্তু আয়তন নেই, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কোন কোন ফর্মুলাটা লাগবে? আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় PA আর VA অর্থাৎ চাপ আয়তনের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল P2 V2 টু দি পাওয়ার গামা। আরেকটা আছে সেটা হচ্ছে আয়তন আর হচ্ছে তাপমাত্রার মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে TB গামা মাইনাস 1 ইকুয়াল T1 V1 T2 V2 গামা মাইনাস 1। এটা একটা আছে। আরেকটা হচ্ছে চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক, সেটা কি আছে? সেটা হচ্ছে T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল T2 P2 1 মাইনাস গামা বাই গামা। এটা তো এখানে এই ম্যাথে আমাদের ক্লু কি কি দেওয়া আছে বা ইনফরমেশন কি কি দেওয়া আছে উদ্দীপকে, যে তাপমাত্রা আর চাপ, তাই না? তার মানে আমরা এখানে এই ফর্মুলাটা নিয়ে কাজ করব। বোঝা গেল? তাহলে এখানে আমাদের T1টা কি দেওয়া আছে, এটা আমরা লিখে ফেলি যে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না? ওই যে আমাদের হচ্ছে উদ্দীপকে পাত্রে ছিল, তাহলে T1 দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে করলে হয় 303 কেলভিন। ওকে, চূড়ান্ত তাপমাত্রার পরিবর্তনটাও কিন্তু আমাদের দেওয়া আছে, যে দ্রুত 3 গুণ করলে T2টা কত হবে? T2 এর মানটা হবে 197.83 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 197.83 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে যদি আমরা করি, তাহলে এটা হবে 273 প্লাস 197.83, এটা আসতেছে 470.83 কেলভিন। ওকে, এরপরে আমাদের P1 এর মানটা দেওয়া আছে, চাপ P1 ইকুয়াল কি P, আর P2 সমান কি, যে ধীরে ধীরে দ্রুত পরিবর্তন হয়ে 3 গুণ বৃদ্ধি পায়, তাই না? P2 সমান 3P। তাহলে এখন আমরা আমাদের দেওয়া আছে যে যে ইনফরমেশন গুলো, এটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজটা হচ্ছে মেইন বডিতে বা মেইন ম্যাথে। এখানে আমরা তাহলে কি লিখবো, যে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি জানি আমরা, এটা আমি একটু হাইলাইটেড করে লিখতেছি। আমরা জানি P1 1 মাইনাস গামা বাই গামা, এটা কিন্তু P এর পাওয়ার হিসেবে টু দি পাওয়ার ইকুয়াল T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এখন আমাদের কিসের মানটা লাগবে? এখান থেকে গামার মানটা আমাদের বের করা লাগবে। তাহলে আমরা গামার মানটা এখান থেকে সলভ করব। কিভাবে সলভ করব? আগে আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসি। যেমন এখানে আমরা যদি P কে মানে গামার মানটাকে এক সাইডে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি পাই এখান থেকে, যে P1 বাই P2, যেহেতু দুইটা পাওয়ার সেম, তার মানে আমরা হোল পাওয়ার হিসেবে লিখতে পারি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল T2 বাই T1। এখন দেখো মানটা বসাই দেই, P1 এর মান কত P, আর P2 এর মান কত 3P টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল T2 এর মান কত পাইছি? T2 এর মান পাইছি 470.83, আর T1 এর মান পাইছি 303। তাহলে এখান থেকে আমরা এই P কেটে দেই, থাকে হচ্ছে 1/3 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল, এটা যদি হিসাব করি 470 ভাগ 303, এটা আসে 1.55। আমরা এটাকে উল্টাই দিই, উল্টাই দিলে কি হবে, যে আমরা হচ্ছে 3টাকে উপরে নিয়ে আসি, 3টাকে যদি উপরে নিয়ে আসতে চাই 1 মাইনাস গামা টু দি পাওয়ার গামা সেম থাকবে। তাহলে এটাকে কি করতে হবে,
মানে ভেতরে আমরা হচ্ছে উল্টাই দিচ্ছি জাস্ট। তাহলে এটাকে আমাদের 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 ভাগ 1.55, এটার মান আসবে 0.64। তাহলে আমরা যদি এখন এই 3 টু দি পাওয়ার আছে এই পাওয়ারটাকে নিচে আনতে চাই, অর্থাৎ সমপরিমাণে আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে লন দিয়ে গুণ করতে হবে উভয় সাইডে, এটা আমরা জানি। তাহলে আমাদের এই পাওয়ারটা নিচে চলে আসবে। তাহলে এই লন দিয়ে আমরা গুণ করি 1 বাই গামা, এটা নিচে নিয়ে চলে আসলাম। আর আমরা গুণ করছি কি লন 3 আমাদের আগে থেকে ছিল ইকুয়াল, উভয় সাইডে লন দিয়ে গুণ করতে হবে লন 0.64। ঠিক আছে, এখন যদি আমরা এটা সলভ করি তাহলে 1 মাইনাস গামা বাই গামা, এই লন 3 সমান কত হবে? লন 3 সমান হবে 1.0986, 1.098 ইকুয়াল লন 0.64 এর মানটা আসে -0.44। এখন আমরা এই -0.44 আর এই এই জিনিসটা 1.098 একসাথে সলভ করে এটাকে আলাদা রাখবো। তাহলে আমাদের এখানে আসবে কি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল 0.4 থাকবে এখানে, 0.48। তারপরে তাহলে এখন আমাদের শুধু গামার মানটা নির্ণয় করা নিশ্চয়ই ইজি হবে। শুধু গামার মানটা কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে 1 বাই গামা বা গামা করে এক সাইডে দিয়ে তারপর 1 মাইনাস গামা ইকুয়াল -0.84 গামা। তাহলে আমরা গামাটাকে এক সাইডে নিয়ে চলে আসবো, এটাকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস গামা প্লাস 0.84 গামা ইকুয়াল -1। তাহলে এখান থেকে যদি আমরা গামার মানটা নির্ণয় করি, গামার মানটা পাবো 1.67। এটাই কিন্তু আমরা গামার মানটা পাচ্ছি সলভ করে 1.67। তাহলে আমরা জানি যে হিলিয়াম গ্যাস যেহেতু এক পারমাণবিক গ্যাস, হিলিয়াম গ্যাসের কিন্তু গামার মানটা কত? 1.67। অতএব আমরা লিখতে পারি যে জাহিনের দাবিটি সঠিক ছিল। অতএব উদ্দীপকে জাহিনের দাবি সঠিক ছিল। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবার বুঝতে সুবিধা হয়েছে বা বুঝতে পারছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।